স্বাগত জানাচ্ছি টিভিএন 24 এর নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি তাহিয়া রুবাইয়াত অপলা। দর্শক, আজ আমরা দুটো বিষয় নিয়ে আলোচনা করব। অনুষ্ঠানের প্রথম অংশে আমাদের আলোচনার বিষয় থাকছে ইয়োর স্পাইন কুড বি দ্য হিডেন কি টু ইয়োর ওভারঅল হেলথ, অর্থাৎ আপনার মেরুদণ্ডই আপনার স্বাস্থ্যের গোপন চাবিকাঠি হতে পারে। এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। একজন বিশেষজ্ঞ অতিথি আমাদের সঙ্গে আছেন এবং অনুষ্ঠানের দ্বিতীয় অংশে আমাদের আলোচনায় থাকবে at first time as a home buyer you will get the benefit of the government, অর্থাৎ প্রথমবার যারা বাড়ি কিনতে চাচ্ছেন, প্রথমবারের মতো বাড়ি কেনার চিন্তা ভাবনা করছেন, তারা আসলে কি ধরনের সুযোগ সুবিধা সরকারের কাছ থেকে পেতে পারেন অথবা কি ধরনের সুবিধা তাদের জন্য থাকছে, এই দুটো বিষয় আমাদের আলোচনায় থাকছে। দুজন বিশেষজ্ঞ অতিথি আমার সঙ্গে যুক্ত থাকবেন। আপনারাও চাইলে যুক্ত হতে পারেন। টেলিভিশনের স্ক্রিনে ফোন নাম্বার রয়েছে, চাইলে টেলিফোন করতে পারেন। টিভিএন 24 আমাদের ফেসবুক পেজ, সেখানে লাইভ স্ট্রিমিং হচ্ছে, চাইলে আপনি সেখানেও যুক্ত হতে পারেন। আপনার যে কোনো মতামত আপনি টিভিএন 24 নিউজ নেটওয়ার্ককে জানাতে পারেন। আর এর বাইরে আপনার যদি আমাদের আলোচনার বিষয় সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকে, সেই প্রশ্নও করতে পারেন। আপনার প্রশ্নের উত্তর দেবেন আমার সাথে উপস্থিত বিশেষজ্ঞ অতিথি। আলোচনা শুরু করতে চাই, মেরুদণ্ডই আপনার স্বাস্থ্যের গোপন চাবিকাঠি। এই বিষয়ে আলোচনার জন্য আজকে আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর জাকির আহমেদ। ডক্টর জাকির আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপু। আসসালামু আলাইকুম টিভিএন 24 সব দর্শকদের এবং সবাইকে স্বাগতম। Any question, anything, you can call on the screen phone number. We are ready to answer. জি, স্বাস্থ্যের ক্ষেত্রে মেরুদণ্ড এত গুরুত্বপূর্ণ কেন, কিংবা মেরুদণ্ডের স্বাস্থ্য এত গুরুত্বপূর্ণ কেন? মেরুদণ্ডটা এতটুকু ইম্পর্টেন্ট যে আমরা ওইটার দিকে খুব বেশি একটা খেয়াল দেই না। যেমন আমাদের প্রত্যেকের কেউ না কেউ আপনার ঘাড়ের ব্যথা, মাথা ব্যথা, ক্রনিক মাথা ব্যথা নিয়ে বসে আছে, কোমরের ব্যথা, কিন্তু এটারে আমরা বলতেছি যে না, এটা তো কাজ করতেছি, আমার পেইন হইতেছে, থাক একটা ইবুপ্রোফেন নেই অথবা টাইলিনল নিয়ে আমার পেইনটা চলে যাবে। হ্যাঁ, ঠিকই পেইনই চলে যাইতেছে, আপনার ইনফ্লামেশনটা হয়তো একটু কমতেছে, কিন্তু মেইন রুট যেটা আমাদের স্পাইনের যে ইনসাইডের যে প্রবলেমটা থাকতেছে, ওইটা আমরা কারো ইভালুয়েটও করাইতেছি না, ওইটা টেক কেয়ারও করতেছি না। যার দরুন দেখা যায় যে ইয়াং এইজে আমরা খুব ভালো পেইন কিলার নিয়ে নিয়ে ভালো থাকি, যখন আমাদের বয়সটা একটু কম বাড়তে থাকে তখন আমাদের স্পাইনটা ক্ষয় হওয়া শুরু হয়, ওটা টেক কেয়ার নাই, যার ফলত আপনার অনেক দিন বেড রিডেন হয়ে যেতে হয়। আমাদের আমেরিকাতে আপনি দেখবেন 94% ডিসেবিলিটির মেইন কারণ হচ্ছে লোয়ার ব্যাক পেইন, যেটা আমাদের কাছ থেকে হয়, যেটা আমরা টেক কেয়ার করি না, বিজি লাইফ, কেউ যায় না ডাক্তারের কাছে অথবা আমরা কারোপ্র্যাক্টরের কাছে যাই না, ইভালুয়েট করাই না। ওই সবগুলো যদি আমরা চিন্তা করি, এগুলোর মেইন রহস্যটা কিন্তু আমাদের মেরুদণ্ড থেকে আসতেছে। এটা কি শুধুমাত্র মেরুদণ্ডের মধ্যেই সীমাবদ্ধ থাকে, নাকি শরীরের অন্যান্য অর্গান কিংবা অন্যান্য ইমিউন সিস্টেমকেও হচ্ছে এফেক্ট করে? গুড কোয়েশ্চেন। সো আমাদের প্রথমে মেরুদণ্ডটা যদি বলি, আমাদের মেরুদণ্ডটা হচ্ছে কানেক্টেড হচ্ছে আমাদের বডি সাথে আমাদের ব্রেইনের। আমাদের ব্রেইন যে কাজগুলা করবে, ওই মেরুদণ্ডের ভিতরে আমাদের স্পাইনাল কর্ড থাকে, যেটা আমাদেরকে স্পাইন দিয়ে খাবার, ওই স্পাইনাল কর্ডের মাধ্যমে কিন্তু আমাদের আদান প্রদানটা হয় ব্রেইনের সাথে, ওইটা যায় আমাদের মেরুদণ্ডের মধ্য দিয়ে। আমরা যদি মেরুদণ্ড টেক কেয়ারটা না করি, তাহলে আমাদের স্পাইনাল কর্ডটা ওইখানে ডিসরাপ্টেড হয়ে যেতেছে। আপনি যদি চিন্তা করেন একটা পানির হোজের কথা, পানির ভিতর দিয়ে কিন্তু ওয়াটার ফ্লো হইতেছে, মধ্যখানে ডিসরাপ্টেড হইলে কি হয়, যেভাবে আপনি পানি চাইতেছেন ওইরকম ভাবে পানি আসতেছে না। ঠিক তেমনি আপনার স্পাইনাল কর্ডের মধ্যখানে যদি কোনো ডিসরাপশন হয় অথবা আপনার স্পাইনাল মিস অ্যালাইনমেন্ট হয়, তাহলে আমার ব্রেইন আমার বডির যে সিগন্যালটা পাবে ওইটা পাইতেছে না। সো ওইটার জন্য আপনার শ্বাস প্রশ্বাসের সমস্যা, আপনার অনেকের হয় দেখা যায় যে এই হাতটা নাম হয়ে আছে, হাতে ঝিনঝিন করে, কিছু করলেই দেখবেন বলবে যে আমার এইটুকু নামনেস বা ঝিনঝিন করে, কিন্তু আমরা কিন্তু ট্রিটমেন্ট নিতেছি ওইটার, ঔষধ খাইতেছি ওইটার, কিন্তু আমরা অনেকে জানি না যে এই ঝিনঝিনটা আসতেছে মাথা থেকে, ঘাড় থেকে। ঘাড়ের আপনাদের স্পাইনাল নার্ভ আছে 5টা, ওই নার্ভগুলো এখান থেকে স্টার্ট হয়ে আপনার হাতের দিকে আসে। সো এইরকমই আমাদের বডির প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমাদের স্পাইনাল নার্ভ দ্বারা বেষ্টিত। আমরা যদি একটা পিকচার দেখি, আগের পিকচারটা, ওই পিকচারের মধ্যে দেখতে পারবো যে আপনার প্রত্যেকটা বডির পার্টস, আমাদের কিডনি বলেন, আমাদের লাংস বলেন, আমাদের হার্ট বলেন, ব্রেন, সবকিছু কিন্তু স্পাইনাল নার্ভ দ্বারা সাপ্লাই পায়। সো আমাদের মেরুদণ্ডের যদি কোনো সমস্যা অথবা আমাদের স্পাইনাল কর্ডের যদি কোনো সমস্যা হয়, আমাদের ওই জায়গাতে সমস্যা শুরু হইতেছে। আচ্ছা,
আমাদের কমিউনিটির কথাই যদি বলি, দেখা যায় যে বিশেষ করে অনেকেই বলেন যে ঘাড়ের ব্যথা কিংবা কোমরের ব্যথা, Right. মাথা ব্যথা, এটার সাথে কোনো রকম কোনো হ্যাঁ, সংযোগ? so ঘাড়ের ব্যথা হচ্ছে ধরেন অনেকে বলবে যে আমি নিচের দিকে তাকাইতে পারি না, আমার ঘাড়টা স্টিফ হয়ে আছে। স্টিফটা হইতেছে কেন? আমাদের ওই যে স্পাইনাল নার্ভটা আমাদের ঘাড়ের মাসল গুলারে সাপ্লাই দেয়। So আপনার ঘাড়ের নার্ভটা যদি স্টিফ, ওই আপনার স্পাইনাল কর্ডের সমস্যা, আপনার নার্ভের সমস্যা, যেহেতু মাসলটা সাপ্লাই পাইতেছে না, তখন মাসলটা আপনার স্টিফ হয়ে যাইতেছে। তারপর আপনার কোমরের ব্যথা, অনেকে বলে আমি বসে থেকে উঠতে পারি না, বা হাঁটতে একটু সময় হাঁটলে আমার পেন শুরু হয়, আমি বসতে হয়। সবগুলোই কিন্তু আমাদের স্পাইনাল কর্ড থেকে যে স্পাইনাল নার্ভ গুলো বের হইতেছে, ওইগুলোরই সমস্যা। আচ্ছা। মেরুদণ্ডের আমাদের প্রত্যেকটা মেরুদণ্ডে একটা মেরুদণ্ড আরেকটা মেরুদণ্ডের সাথে না লাগার জন্য এখানে একটা ডিস্ক থাকে। So আমাদের ডেইলি অ্যাক্টিভিটি বলেন, অনেক সময় অনেকে লং টাইম গাড়ির জব করে, উবার ড্রপ, আপনি ডেস্কে জব করতেছেন, অনেকে আপনার ঘর থেকে আইটি জব করতেছে, বসে থাকে কম্পিউটারের সামনে 7 ঘন্টা 8 ঘন্টা। ওদের হয় কি, সব প্রেশারটা কিন্তু ওই স্পাইনের মধ্যেই থাকে। আবার স্পাইনের মধ্যে যখন প্রেশারটা জমে, তখন ডিস্কগুলা স্লিপ করে পিছন দিকে চলে আসে স্পাইনে, তখন তারা স্পাইনাল নার্ভগুলারে পুশ করতে থাকে, যার দরুন আপনার এই পেইনগুলো স্টার্ট হয়। আচ্ছা, আমরা সমস্যা সম্পর্কে আপনার কাছ থেকে জানছিলাম, একটু কারণ সম্পর্কে জানবো যে আসলে মূল কোন কোন কারণগুলোর জন্য মেরুদণ্ডের সমস্যা হতে পারে। সো আপনারা মনে করেন আমি যে ফোন ইউজ করতেছি, আমাদের ফোন কিন্তু আমরা সবাই এইরকম ইউজ করি, রাইট? সো আমার স্পাইনাল কর্ডটা এইভাবে কিন্তু বেঁকা হয়ে আছে। আমাদের ফোনটা ইউজ করার কথা ছিল এইভাবে, আচ্ছা, যেখানে আমাদের নরমাল অ্যালাইনমেন্টটা নেকেড থাকতে পারে। আমি যখন মাথাটা এদিকে নিয়ে যেতেছি, আমাদের সম্পূর্ণ স্পাইনাল কর্ডটা 60 পাউন্ড ওয়েট ক্যারি করতেছে, যেখানে আপনার নরমাল ক্যারি করার কথা ছিল 10 পাউন্ডস। ওই দরুন থেকে আপনার আমার ঘাড়ের ব্যথাটা ক্রনিক হয়ে থাকতেছে। আমার ঘাড়ের ব্যথা যখন ক্রনিক হয়, এখানে মাসল যখন স্টিফ হয়, আমার মাথা ব্যথাটা কন্টিনিউ থাকতেছে, আমার মাথা ব্যথা থেকে বের হয়ে আসতে পারতেছি না। তারপর আমরা অনেকে হেভি ব্যাগ ক্যারি করি, হেভি ব্যাগ ক্যারি করার পর আমাদের পোস্টারটা নষ্ট হইতেছে, আমাদের স্পাইনাল কর্ডের মধ্যে প্রেসার পড়তেছে, আমাদের মেরুদণ্ড বেঁকে যাইতেছে। অনেকে দেখেন স্লাউচ হয়ে আসে, বলে আমি যদি স্ট্রেট হই তাহলে আমার পেইন শুরু হয়ে যায়, মানে সে ইউজ টু হয়ে গেছে এখানের মধ্যে। তারপর আপনার যারা লং টাইম গাড়ি চালায়, উবার চালায়, সেরা অনেকক্ষণ দেখেন আপনার 7 ঘন্টা 8 ঘন্টা টানা গাড়ি চালাইতেছে, বসে আছে। ওদের নিয়ম হচ্ছে আপনার কি, 1 ঘন্টা 2 ঘন্টা পর পর সে হাঁটবে, 2 মিনিট 3 মিনিট করে হাঁটবে, পানি খাবে, বেশি বেশি করে পানি। আমাদের অনেকের একটা অভ্যাস আছে, আমরা পানি খাই না। আমরা মনে করি চা খাই, কফি খাই, ড্রিঙ্কস খাই, এগুলো হইলে আমার পানির অভাবটা পূরণ হয়ে যায়। আসলে না, পানিটাই অভাব পূরণ করবে। আপনি যখন পানি খাইতেছেন, পানিটা কিন্তু মেরুদণ্ডতে যাইতেছে, আপনার স্পাইনাল কর্ডটারে রিফ্রেশ করতেছে। এই অনেকগুলোই আমাদের ডেইলি অ্যাক্টিভিটি থেকে এগুলোর পেইনের কারণ হতে পারে। অনেকে বলেন যে ভারী জিনিস ক্যারি কেউ করলে, ক্যারি করে কিংবা এখন আপনার ব্যান্ড হয়ে অনেকে ধরুন অনেকে কাজ করে, মনে করেন আপনার ডেলিভারি জব, অনেকগুলো বাস আপনার পিক আপ করতে হয়, 20-50 পাউন্ডস বাস ড্রপ, যেমন আপনার হলে গেল আপনার ড্রপ করতে হয়। আমাদেরকে জানতে হবে যে আমরা কিভাবে ওইটা আপনার মাটি থেকে পিক আপ করবো। আমরা অনেকে ডাইরেক্টলি ব্যান্ড হয়ে যাই, যেটা আমাদের মেরুদণ্ডের, কোমরের মেরুদণ্ডের অনেক প্রেসার দেয়, যার ফলে আমাদের ডিস্কটা অনেক সময় স্লিপ হয়ে বের হয়ে আসতে পারে। আমাদেরকে পায়ের উপর প্রেসার দিয়ে স্কোয়াট পজিশনে বসে প্যাকেজটারে তুলতে হবে। আচ্ছা, একজন কাইরোপ্র্যাক্টরের কাজ কি? সো কাইরোপ্র্যাক্টর হচ্ছে আপনার স্পাইনাল মেইনলি ফোকাস করে আপনার স্পাইনের এনি কোনো প্রবলেম, স্পাইনাল ডায়াগনোসিস, এবং আপনার মাসকুলোস্কেলেটাল, আপনার মাংসের পরিমাণের পেইন, যেমন ঘাড়ের আপনার যেটা বলছেন স্টিফনেস, যেটা ঘাড় নাড়াইতে পারতেছে না, কোমরের ব্যথা, কোমর স্টিফ হয়ে বসে আছে, মুভমেন্ট করতে পারে না সামনের দিকে, স্পাইন রিলেটেড যত ধরনের প্রবলেম আছে আমাদেরকে টেক কেয়ার করতে হয়। আচ্ছা, মোস্টলি। তাছাড়াও আমরা আপনার স্কেলিটাল, যেমন আপার এক্সট্রিমিটি, শোল্ডার, এলবো, রিস্ট, তারপর হচ্ছে আপনার নি, সব ধরনের পেইন, আর্থ্রাইটিস পেইন, এগুলো টেক কেয়ার করে থাকি। কাইরোপ্র্যাক্টর আর ফিজিক্যাল থেরাপির মধ্যে পার্থক্য তাহলে কি? আচ্ছা, ফিজিক্যাল থেরাপি হচ্ছে আপনার ফোকাসিং অন দা রিজন, কজ, লাইক আপনার ঘাড়ে ব্যথা, হয়তো বা ওরা ঘাড়ের পেইনটা মাসলটা রিল্যাক্স করতেছে, তারপর হচ্ছে আপনার নিতে পেইন, ওরা নির উপরে থেরাপি দিতেছে, তারপর পেশেন্ট ফিল ভালো করতে। কিন্তু আমাদের রুট কজটা কি, অনেক সময় নির পেইন গুলো আপনার কোমর থেকে আসতেছে, অনেক সময় আপনার এলবো পেইন, ওইটা কিন্তু দেখা যাইতেছে যে আমাদের ঘাড়ের নার্ভ থেকে আসতেছে। ওই স্পাইনাল কর্ডটা বা স্পাইনাল গুলার যে অ্যাডজাস্টমেন্ট করা বা মিসঅ্যালাইনমেন্টটারে নতুন করে অ্যালাইনমেন্টে নিয়ে আসার কাজটা কিন্তু কাইরোপ্র্যাক্টরের। ওইগুলা কিন্তু ফিজিক্যাল থেরাপিটা করতে পারে না, যতটুকু আমি আপনারা জানি। কি শুধু স্পাইন রিলেটেড? মোস্টলি আমরা স্পাইন রিলেটেড, হ্যাঁ, স্পেশালি ইন দ্য নিউ ইয়র্ক আপনি স্পাইনারি ট্রিটমেন্ট করতে হবে, শুধুমাত্র স্পাইন রিলেটেড। বুঝতে পেরেছি। সেই ক্ষেত্রে আরেকটা বিষয় একটু আপনার কাছ থেকে জানতে চাইবো যে কারো যদি ব্যথা নাও থাকে, তাও কি তিনি কাইরোপ্র্যাক্টরের কাছে অবশ্যই যাবেন কিনা? হ্যাঁ, মানে এটা কখন হচ্ছে যাবেন? আপনার আপনি আপনাকে প্রিভেন্টিভ হিসাবে
হিসেবে কাজ করবে। মনে করেন আমরা হাঁটাহাঁটি করি, এক্সারসাইজ করি, আমাদের ডায়াবেটিস হবে না, ব্লাড প্রেশার না হওয়ার জন্য আমরা চিন্তা করি এগুলো যদি আমরা করি তাহলে আমরা এটা কি করতেছি, প্রতিরোধ করতেছি, আমরা কিন্তু ডায়াবেটিস কমাইতেছি না, অথবা ডায়াবেটিস আমার নাই। সেম থিংস আপনি কার্বোপ্যাক্টরসে যদি আপনি রেগুলার ওয়ান্স ইন এ মান্থ আপনি যদি ট্রিটমেন্ট করান, লাইক কার্বোপ্যাটিক অ্যাডজাস্টমেন্টটা নেন, আপনার পশ্চারটা ঠিক থাকতেছে, আপনার ইমিউনিটিটা বাড়তেছে, আপনার ইনফ্লামেশনটা কমতেছে, আপনার ভবিষ্যতে কোন ধরনের ইনজুরি থেকে আমি সেভ হইতেছে, বিগ সেভটা হইতেছে। আপনাদের এই ট্রিটমেন্ট কি ইন্স্যুরেন্সের আন্ডারে কভার হয়? সো আমাদের মেডিকেটটা কভার করে না, বাট অন্যান্য ইন্স্যুরেন্স সবগুলো কভার করে, যেমন আপনার অ্যাটনা, সিগনা, মেট্রোপ্লাস, হেলথ প্লাস এসেনশিয়াল প্ল্যান, ফিডেলিস কেয়ার, তারপর হচ্ছে ইউনাইটেড হেলথ কেয়ার, মোস্ট অফ দ্য ইন্স্যুরেন্স কভার মোস্ট অফ দ্য ইন্স্যুরেন্স এটা কভার করে। কত বছর বয়স থেকে স্পাইনের আসলে চেক আপ করার জন্য আপনি পরামর্শ দিবেন? সো আপনি ট্রেনিং নিতে হয় বাচ্চাদের জন্য, বাট এজ এ chiropractor I'm going to tell you from beginning of the first day you can take the adjustment for the chiropractor therapy. আপনি প্রথম দিন থেকে chiropractic adjustment নিতে পারেন, মানে একটা মানে বাচ্চা বাচ্চার জন্ম হওয়ার জন্মের পর একদম থেকে। ডে ফার্স্ট হ্যাঁ, থেকে day আপনি first বলছেন। নিয়নের থেকেই আপনি স্টার্ট করতে পারবেন chiropractic adjustment, বাট আপনি চাইলে যখন আপনার গ্রোয়িং এজ 4, 5, 6, 6, 7 যখন স্কুলে যাওয়া শুরু করলো তখন থেকে নেওয়াটা আইডিয়া। মেরুদণ্ড ভালো রাখার জন্য আসলে আপনি কোনো পরামর্শ দিবেন কিনা? প্রতিদিন 5 মিনিটের স্ট্রেচিং হতে পারে, হাঁটাহাঁটি, কিংবা যেটা So, আপনি আমি বলছিলেন এর একটা আগে। ভিশন দেখি আমাদের chiropractor যখন আমরা পড়ালেখা করি অথবা আমাদের পড়ালেখার পরে যখন আমাদের ক্লাস হয়, আমাদের একটা ভিশন থাকে 20-20-20। আপনি 20 মিনিট পর পর 20 ফুট দূরত্বে 20 সেকেন্ডের জন্য দূরের দিকে তাকায় থাকবেন, তাহলে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা রিজেনারেট হয়। মনে করেন আপনি একটা কম্পিউটারের সামনে বসে আছেন 1 ঘন্টা ধরে, আপনি যদি 1 সেকেন্ড বা 1 মিনিটের জন্য একটু অন্যদিকে তাকান, তখন আমার ব্রেনটা রিজেনারেট হয়ে গেল। সে ব্রেনটা বুঝতে পারলো যে না, আমি একদিকে ফোকাস করতেছি না, অন্যদিকে ফোকাস করতেছি, তখন আমার মেরুদণ্ডটা আপনি একটু স্ট্রেচ করলেন। এভরিডে ঘুম থেকে উঠে অ্যাটলিস্ট 5 মিনিটস আমাদেরকে স্পাইনাল স্ট্রেচটা করা উচিত, যাতে আমার স্পাইনটা নর্মাল লেভেলে থাকে, নর্মাল অ্যালাইনমেন্টে থাকে। আর মাস্ট বি আপনি কার্বোপ্যাক্টরের কাছ থেকে গিয়ে অ্যাডজাস্টমেন্টটা করাবেন, তাহলে আমাদের অ্যালাইনমেন্টটা সবসময় নর্মাল থাকবে। আচ্ছা, একজন দর্শক সোশ্যাল মিডিয়াতে তিনি কানেক্টেড আছেন, এমডি আনিসুল ইসলাম, তিনি জানতে চেয়েছেন আপনারা সিডিপি এইচপি নেন কিনা? এটা হোম কেয়ার আন্ডার ভিতর, এটা একটা ইন্স্যুরেন্স। উই ক্যান ইভালুয়েট ফর দ্যাট, আমরা আচ্ছা। কল করে এটা ইভালুয়েট করতে পারি। জি। অথবা আরেকটা জিনিস বলে রাখি, আমাদের ক্যাশ হচ্ছে খুবই চিপ, আমরা $40 প্রথম ভিজিটে নেই, বাদের পরের ভিজিট গুলো হচ্ছে $25.99। এভরি ভিজিটে উনি $25.99 পেমেন্ট করলেই chiropractic অ্যাডজাস্টমেন্ট নিতে পারেন। আচ্ছা, কতক্ষণের সেবার এটা পড়লেন? সো chiropractic অ্যাডজাস্টমেন্ট যদি ওনারা নেন 5 to 10 মিনিটস। 5 to 10 minutes, yes. আচ্ছা, মেন্টাল স্ট্রেসের সাথে কি স্পাইনের পেইনের কোনো রকম কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, মেন্টাল স্ট্রেস যখন হয় তখন আপনার কিন্তু স্পাইনাল মধ্যে প্রচুর প্রেসার পড়ে। প্রচুর প্রেসারটা পড়ার কারণে আপনার মিসঅ্যালাইনমেন্ট, সাবলাক্সেশন, যেটা আমাদের chiropractor ভাষায় বলি, আপনার স্পাইন গুলা একটা অ্যালাইনমেন্টের মধ্যে থাকা উচিত ছিল, যেটা আমাদের মধ্যে নাই। ওই মিসঅ্যালাইনমেন্ট থেকে আপনার প্রচুর ধরনের স্ট্রেস, আপনার পেইনটা হচ্ছে আমাদের লাস্ট লেভেল। আমরা যখন পেইনটা ফিল করি তখনই কিন্তু আমরা ডাক্তারের কাছে যাই, এর আগ পর্যন্ত কিন্তু আমরা বসে থাকি। ওই বসে থাকা পর্যন্তই আমাদের স্ট্রেসটা কাজ করতেছে। সো স্ট্রেসের পরিমাণে আপনার স্পাইনটা অনেক খারাপের দিকে যায়। Of জি। course. ঘুমানোর জন্য মানে আমরা তো হচ্ছে 24 ঘন্টার মধ্যে একটা বড় অংশ আমরা হচ্ছে ঘুম, ঘুমায়ে কাটাই। right. কিভাবে ঘুমাবে কিংবা ঘুমানোর কোনো হ্যাঁ। কি পদ্ধতি আছে কিনা, আপনি পরামর্শ দিবেন কিনা? অবশ্যই। তো আমাদের প্রথম হচ্ছে আমাদের পিলোটা আলট্রা ফার্ম আছে কিনা, পিলোটা প্রচুর পরিমাণে আমার নেকটারে সাপোর্ট করতেছে কিনা, ওইটার দিকে খেয়াল রাখতে। অনেকে সফট পিলো পছন্দ করে। সফট পিলো হলে কি হয় কি, আপনার স্পাইনাল ব্যালেন্সটা ইমব্যালেন্স হয়ে যায়। আপনি যখন ঘুমাইতেছেন সম্পূর্ণ মাথাটা পড়ে থাকে এক জায়গায়, ঘাড়টা আরেক জায়গায়, রাইট? তারপর হচ্ছে আপনার ম্যাট্রেস, আমাদের ম্যাট্রেসটা হইতে হবে আলট্রা ফার্ম, যাতে আমি যখন মুভমেন্ট করি আমার স্পাইনাল মুভমেন্টটা যেন নর্মাল ভাবে থাকে। অনেক সময় যদি আপনি সফট ম্যাট্রেসে থাকেন, স্পাইনটা কিন্তু ঢুকে থাকে ভিতরে, যার কারণে আপনার মিসঅ্যালাইনমেন্ট হইতেছে, লাস্টের দিকে আপনার ক্রনিক পেইন হইতেছে। অনেকে আমরা ঘুমাইতে পছন্দ করি আপনার মানে স্পাইনের উপর প্রেসার দিয়ে, মুখটা উপরের দিকে। নর্মাল ঘুম হইতে হবে আপনাকে সাইড ওয়েতে, আইদার রাইট অর লেফট। একটা পিলো দিবেন দুইটা নির মধ্যে, আর দুইটা ভাঁজ করে ঘুমাবেন। আচ্ছা, আপনি ম্যাট্রেসের কথা বলছিলেন, আলট্রা ফার্ম। আলট্রা ফার্ম। অনেকে বলেন যে যত বেশি ম্যাট্রেস মানে শক্ত হবে তত নাকি হচ্ছে স্পাইনের জন্য ভালো। এটা আসলে কত শক্তটা এখন আপনার কোন ধরনের শক্ত হইতেছে? শক্তর জন্য যদি আপনার মাসল গুলা উইক করে ফেলেন তখন তো আরেকটা সমস্যা। অনেকে বলে যে আমি কাজ হয়ে ঘুমাই,
আমার শোল্ডারে এখন প্রচুর ব্যথা ওই শক্তর জন্য। আপনার কাঁধ হয়ে ঘুমাইলে আপনাকে করতে হবে কি, এখানে একটা পিলো অথবা একটা নরম খাতা দিয়ে আপনার পিছন দিকে দিয়ে ঘুমাইতে পারে। আচ্ছা, যারা দীর্ঘ সময় বসে কাজ করছেন তারা আসলে কিভাবে বসবেন? সো বসার সিস্টেমটা হচ্ছে আপনার এই লেভেলটা থাকবে, কম্পিউটারের হ্যান্ডটা আপনি আমার যেভাবে দেখতেছেন ঠিক এই কিভাবে কিবোর্ডটা থাকবে, কম্পিউটারটা আই লেভেলে থাকবে। বেস্ট হয় আপনি যদি একটা লাম্বার পিলো ইউজ করেন, আপনার লাম্বার সাপোর্টটা থাকবে। আচ্ছা, ঠিক আছে। জি। আরেকটা বিষয় আপনার কাছ থেকে জানবো, সেটা হচ্ছে আপনার কাছ থেকে আমরা পরামর্শ নিলাম কিভাবে হচ্ছে যে মেরুদণ্ড ভালো রাখা যায়, মেরুদণ্ড ব্যথা কিংবা উপসর্গগুলোর বিষয়ে আমরা জানলাম। একটু পরের দিকে যেতে চাই, যে অনেকে হচ্ছে অবহেলা করেন কিংবা বছরের পর বছর ব্যথাটা কিংবা পেইনটাকে আসলে গুরুত্ব দেন না। এটার পরিণতি আসলে কতটা ভয়াবহ হতে পারে? এক্স্যাক্টলি। সো অনেকের আপনার দেখবেন যে আজকে মাথা ব্যথা হইতেছে, আমি একটা আইবুপ্রোফেন খেয়ে নিলাম, কিন্তু আইবুপ্রোফেনের কারণে আমার যে ইনফ্লামেশনটা ছিল হয়তো এটা কমে যায়, কিন্তু আমার মেইন রুট যে কারণে আমার মাথা ব্যথাটা হইতেছে ওইটা কিন্তু আমরা ইভালুয়েট করাই না কখনো। অনেকে বাসায় নিয়ে বসে থাকে, পরে দেখা যায় যে আপনার এটা মানে এমন একটা সময় আসে যখন আপনি যাবেন থেরাপিতে কাইরোপ্র্যাক্টরের কাছে অথবা আপনার রেগুলার ডাক্তারের কাছে, তখন ওই লেভেলের যে ট্রিটমেন্ট আমরা আগে করতে পারতাম ওই লেভেলের ট্রিটমেন্টটা কিন্তু আমরা ওই সময় আর করতে পারতাছি না। অথবা আপনার আপনি যখন ভালো ছিলেন, একদিন মাথা ব্যথা হয়েছে আসছেন, আমরা হয়তো 1 থেকে 3-4টা সেশন আপনার ভালো করে দিতেছি, আপনি হোল ইয়ার আপনি ভালো। কিন্তু আপনি যখন আসবেন যে ধরেন 4 থেকে 5-7 বছর পরে, তখন দেখা যায় যে ওই জায়গাটা আপনি অলরেডি মেসড আপ। আমাদেরকে ওই জায়গাটাতে নিতে হইলে আপনার আরো 1 থেকে 2 বছর ট্রিটমেন্ট করতে হইতেছে। সো ওই কমপ্লিকেশন গুলো থেকে রোধ করার জন্য আমি সবাইকেই বলি যে শুধু আমার কাছে না, আপনার কাছে যে কাইরোপ্র্যাক্টর আছে আপনি যান, ইভালুয়েশন করেন। আমরা শুধু ট্রিটমেন্ট না, এক্সরে করে দেখি, এমআরআই করে থাকি। এক্সরে করে আপনার স্পাইনাল লেভেলটা দেখতে পারবেন, আপনার স্পাইন কতটুকু হয়েছে, কোন অ্যালাইনমেন্টে আছে, কোন লেভেলে আছে, সবগুলো আমরা চেক করে থাকি। জি, বাচ্চারা কিংবা বড়দের ক্ষেত্রে বলবো যে ব্যাকপ্যাক ব্যবহার করে প্রতিদিন। মেয়েদের ক্ষেত্রে বলবো নারীরা কিন্তু ব্যাগ ব্যবহার করে, সাইডে ব্যাগ ব্যবহার করে। এই ব্যাগগুলো অনেক ভারী হয়, আমাদের প্রতিদিনের যে স্টাফ গুলো আমাদেরকে ক্যারি করতে হয়। এটা যে এত ভারী স্টাফ প্রতিদিন ক্যারি করতে হচ্ছে, এটার কোনো নেগেটিভ ইমপ্যাক্ট আছে কিনা? অবশ্যই, এটার জন্য আপনি দেখেন না অনেক বাচ্চারা কিন্তু এভাবে হয়ে আছে অলরেডি। আপনি দেখবেন যে গ্রোয়িং চাইল্ড গুলা যখন হেভি ব্যাগ ইউজ করে, ওদের পোস্টারটা কিন্তু একদম ফরওয়ার্ড পোস্টার, ওরা কিন্তু স্ট্রেট হয়ে দাঁড়াইতে পারে না। যখন স্ট্রেট হইতে যায় তখন বলে ওদের পিছনের দিকে পেন শুরু করতেছে। এই জন্য আমি বাচ্চাদেরকে বলি সবসময় ট্রলি ব্যাগটা ইউজ করার জন্য। ট্রলি ব্যাগ হইলে কি হয় কি, আপনার পোস্টারের উপর কোনো আপনার ঝামেলা হইতেছে না, আপনার স্পাইনের উপর কোনো ঝামেলা নেই। আপনি ট্রলি করে টেনে নিয়ে চলে গেলেন, আবার ট্রলি করে নিয়ে চলে আসলেন, আপনার পোস্টার বা আপনার স্পাইনের উপর কোনো ইফেক্ট পড়লো না। জি, বাচ্চাদের বিষয় যেহেতু আসছে, আমাদের সময় খুব শেষের দিকে, খুব অল্প, তারপর আমি একটু জানতে চাইবো একেবারেই যারা হচ্ছে নবজাতক, একদম ছোট যারা বাচ্চা, তাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে তাদেরকে হয়তো খুব অল্প বয়সে অনেক সময় হয়তো বা দোলনার মধ্যে বসাই দেয়া হচ্ছে, ওয়াকারের মধ্যে দাঁড় করাই দেয়া হচ্ছে। ওয়াকার তো খুবই খারাপ। হ্যাঁ, তো আমি আসলে এইটার ইমপ্যাক্ট আসলে একটু জানার চেষ্টা করব। ওয়াকারের সময় হয় কি, ও নিজের পায়ের যখন সাপোর্ট করে বা সে প্রেসার, ওয়াকারের প্রেসারের কারণে ওর পেলভিসটা কিন্তু মিসঅ্যালাইন হয়ে যায়। তো সে গ্রো আপ হইতেছে ওই মিসঅ্যালাইনটাই নিয়ে। মিসঅ্যালাইনমেন্ট বা বলেন বা আপনার পেলভিকের যে নরমাল স্ট্রাকচার ছিল, আমরা ওই নরমাল স্ট্রাকচারটা কিন্তু সরাই ফেলতেছি, যার দরুন সে ভবিষ্যতে কিন্তু ক্রনিক পেইন নিয়ে সারা জীবন তাকে থাকতেই হবে। আর অল্প বয়সে তাকে বসায় দেওয়ার যে চেষ্টাগুলো করা হয় সেগুলো, এটা তো একটা সিস্টেম আছে, আপনার 6 মান্থ বা হইলে বসতে পারে, অসুবিধা নাই, ওরা যদি সাপোর্ট থাকে। আপনি বসে দিয়ে ছেড়ে দিয়ে চলে গেলেন হঠাৎ করে, এরকম না, অবশ্যই একটা সাপোর্ট রাখতে হবে। অবশ্যই সেই ক্ষেত্রে আসলে সচেতন হতে হবে। আমাদের সময় একদম শেষ হয়ে গেছে। আহমেদ কাইরোপ্র্যাক্টরের সিইও ডক্টর জাকির আহমেদ এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ টিভি24 সব দর্শকদের। জি, দর্শক সাথেই থাকুন। দ্য ভিউজ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটু বিরতির পর আবারও ফিরছি। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের এবারের আলোচনার বিষয় ফার্স্ট টাইম হোম বায়ার হিসেবে সরকারের যে সুবিধাগুলো আপনি পাবেন, অর্থাৎ অ্যাজ এ ফার্স্ট টাইম হোম বায়ার ইউ উইল গেট দ্য বেনিফিটস অফ দ্য গভর্নমেন্ট। এই বিষয়ে আমরা আলোচনা করব। আলোচনার জন্য আমার সাথে এই মুহূর্তে অনলাইনে যুক্ত আছেন রিয়েলটর লিটু চৌধুরী। লিটু চৌধুরী, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ টিভি24 দর্শককে। জি, লিটু চৌধুরী, আমরা আজকে আপনার কাছ থেকে অনেকগুলো তথ্য জানবো, বিশেষ করে ফার্স্ট টাইম হোম বায়ার যারা আছেন তাদের বিষয়ে অনেকগুলো পরামর্শ জানার রয়েছে। একটু শুরুতে একদম বেসিকটা দিয়ে শুরু করি, যে ফার্স্ট টাইম হোম বায়ার বলতে আসলে মানে প্রথমবার যিনি বাড়ি কিনবেন এটা আমরা বুঝি, তারপরে আসলে আরো কি কি কোয়ালিটি আসলে থাকার দরকার, কারা আসলে ফার্স্ট টাইম হোম বায়ার?
যারা আপনি যেভাবে বলছেন, যারা প্রথমে বাড়ি কিনবে, যাদের প্রথম জীবনে প্রথম বাড়ি কিনা, তাদেরকে আমরা ফার্স্ট টাইম হোম বায়ার হিসেবে ধরি। হুম হুম এবং ফার্স্ট টাইম হোম বায়ারের যোগ্যতা হচ্ছে যে, যে কেউ আসলে আমেরিকাতে যেভাবে আসুক, যে ক্যাটাগরিতে আসুক, তার যদি একটা লিগ্যাল ডকুমেন্ট থাকে অ্যাজ এ ওয়ার্ক পারমিট, এটি যদি 2 বছরের কন্টিনিউশন থাকে এবং তার যদি 2 বছরের ট্যাক্স ফাইল থাকে, সে কিন্তু ফার্স্ট টাইম হোম বায়ার হিসেবে বাড়ি কিনতে পারে। আমি এর আগেও TVN24 এর সাক্ষাৎকারে বিভিন্নবার বলেছি যে, আপনি যে আমেরিকাতে বাড়ি কিনতে হলে আপনার যে আমেরিকান সিটিজেন হতে হবে, আপনার আমেরিকান গ্রিন কার্ড থাকতে হবে, এরকম কোনো কথা নাই। হুম আপনার এখানে যেভাবে আপনি আসেন, যে ক্যাটাগরিতে আসেন, যদি আপনার একটা ওয়ার্ক পারমিট থাকে এবং পরপর 2 বছর আপনার ট্যাক্স ফাইল থাকে এবং ওই ইনকাম যদি আপনার কোয়ালিফাই হয়, সেইভাবে আপনি ফার্স্ট টাইম হোম বায়ার হিসেবে বাড়ি কিনতে পারেন। জি। এই ফার্স্ট টাইম হোম বায়ারদের জন্য আসলে কি ধরনের সুযোগ সুবিধা থাকে বিশেষ করে সরকারের পক্ষ থেকে? ফার্স্ট টাইম হোম বায়ারের ক্ষেত্রে সরকারের অনেক সুবিধা আছে। হুম হুম আসলে আমাদের মূলত বাড়িটা কিনতে পারি না আমাদের অ্যাডভাইসের কারণে। আমাদের মূলত এই সমস্যাটা বেশি। আমরা অনেকের কাছে অ্যাডভাইসটা নিই না এবং অ্যাডভাইসটা নিতে জানি না এবং হুম হুম আমরা নিজেরও আগ্রহ করি যাই না। যে আমরা মনে করি যে আমরা তো আসছি, আমরা বাড়ি কিনতে পারবো কিনা। হুম এ এই কারণে আসলে অনেকে বাড়িটা কিনা হয় না। ফার্স্ট টাইম হোম বায়ারের ক্ষেত্রে আমি পরামর্শ দিব, আপনার যেকোনো ব্যক্তি এসে এখানে যদি জব শুরু করে হুম এবং সে জব যদি কন্টিনিউশন থাকে, এটা যদি সেকেন্ড ইয়ারে পড়ে, প্রথম বছর সে ট্যাক্স ফাইল করলো এবং সে কোনো ট্যাক্স ফাঁকি দিতে পারবে না। সে W2 জব করুক, পে স্টাবে জব করুক, আর আপনার 1099 জব করুক। আমরা 1099 বলতে বুঝাই যে আপনার যে কোনো সেলফ এমপ্লয়মেন্ট, হুম হুম ইদার সে উবার ড্রাইভার হতে পারে, লিফট ড্রাইভার হতে পারে, পিজা ডেলিভারি হতে পারে, আদার যে কোনো ক্যাশ জবে সে এটাকেও 1099 হিসেবে ধরা হয়। কিন্তু সে যদি ইনকামটা শো করে এবং গভর্নমেন্টকে সঠিকভাবে ট্যাক্স পে করে, এটা ভেরি ইম্পর্টেন্ট। আপনি যখন বাড়ি কিনবেন, সে যদি পে করে এবং 2 বছর কন্টিনিউশন থাকে, সেই ক্ষেত্রে সে ফার্স্ট টাইম হোম বায়ার হিসাবে সে মিনিমাম ডাউন পেমেন্ট দিয়ে, মিনিমাম 3% ডাউন পেমেন্ট দিয়ে এবং তার ক্রেডিট স্কোর ঠিক রেখে সে বাড়ি কিনতে পারবে এবং গভর্নমেন্ট থেকে অনেক ধরনের অপরচুনিটি আছে। জি এক্সাম্পল, আপনার হুম হুম আপনার একটা, আমাদের যদি ভার্জিনিয়াতে ধরেন, প্রত্যেকটা স্টেটে এরকম হাউজিং আছে। আমাদের ভার্জিনিয়া স্টেটকে বলা হয় ভার্জিনিয়া হাউজিং, BSDA। ওই আন্ডারেও আপনার BSDA আন্ডারেও কোনো প্রকার ডাউন পেমেন্ট না দিয়েও ওই লোন প্রোগ্রামে গিয়ে ওখানে কোয়ালিফাই হয়ে আপনার কিন্তু বিনা ডাউন পেমেন্টে আপনি বাড়ি কিনতে পারবেন। তো প্রত্যেক স্টেটে এই সুবিধাগুলো আছে, কিন্তু আপনাকে যাইতে হবে, আপনাকে এগিয়ে আসতে হবে। এটা হচ্ছে যে মেন বিষয়। আপনি যদি না যান এবং কারো কাছে পরামর্শ না করেন, কারণ আপনার কাছে তো ওখানে কেউ টাকা পয়সা দিচ্ছে না। হুম হুম এদেশে আমি গত সাক্ষাৎকারে বলেছি, একটা মাত্র এজেন্ট বা একটা মাত্র কনসালটেন্ট, আমাদেরকে বলা হয় যে রিয়েল এস্টেট এজেন্ট, কোনো ভাষায় বলা হয় যে রিয়েল এস্টেট কনসালটেন্ট অথবা রিয়েল এস্টেট অ্যাডভাইজার। একজন লাইসেন্সড রিয়েল এস্টেটের কাছে গেলে ফুল টাইম যারা জব করে, তাদের কাছে কিন্তু আপনি কোনো ফি করতে হচ্ছে না। আপনার উচিত হবে যে আপনার এগিয়ে আসাটা, আপনার মনে যে বাসনাটা আছে, আপনার যে ইচ্ছাটা আছে, আপনার স্বপ্নটাকে পূরণ করার জন্য আপনাকে কষ্ট করে তার সাথে গিয়ে একটা হোম বায়ার কাউন্সিলিং করলেন, ফার্স্ট একটা বাইং কাউন্সিলিং করলেন যে আমি বাড়িটা কিভাবে কিনতে পারি। আমি মানলাম, আহ আপনি 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 বাড়ি কিনবেন আরো 1 বছর পরে, হুম আপনি রেডি না সব দিক দিয়ে, ওকে ফাইন। আপনি 1 বছরে কি পরে কিনবেন, 1 বছর আগে গিয়ে যদি আপনি কারোর সাথে পরামর্শ করেন, আপনার 1 বছরের কাজটা কিন্তু আগাই গেল। আপনি এমন এক সময় গেলেন যেই পরামর্শ করার জন্য আপনার হয়তো অনেক কিছুই ছিল যেগুলো অজানা, যেগুলো আপনাকে ইমপ্রুভ করার দরকার ছিল, হুম হুম সেই জিনিসটা তখন জানেন, তখন থেকে আবার 1 বছর পিছিয়ে গেলেন। আপনি এই জুনে আপনার কোনো একজন ফুল টাইম রিয়েলটরের সাথে আপনি যোগাযোগ করলেন, তার সাথে যাই কাউন্সিলিং করলেন। আমরা বলি যে বায়ার কাউন্সিলিং করলেন যে আপনি কিভাবে বাড়ি কিনবেন, সে আপনাকে স্টেপ গুলো বলে দিবে। যে কেউ ব্যক্তি, যে জব করুক, সে যদি ঠিকমতো ট্যাক্স পে করে এবং তার ইনকামটা ঠিক রাখে, ইভেন তার ক্রেডিট স্কোরটা ঠিক থাকে, সে বাড়ি কিনতে পারে। ক্রেডিট স্কোরের জন্য 5টা ক্রেডিট কার্ড দরকার নাই।
একটা ক্রেডিট কার্ড থাকলেও অনেকে মনে করে যে বেশি ক্রেডিট কার্ড বেশি ক্রেডিট স্কোর। নো, আপনাকে একটা ক্রেডিট কার্ড ওপেন রাখলে হবে। আমি সেই ক্ষেত্রে পরামর্শ দিই, অনেকে নতুন আমেরিকা আসছে, ব্র্যান্ড নিউ, সে গ্রিন কার্ডে আসুক, স্পন্সরে আসুক, যেভাবে আসুক, তার কাছে লিগেল একটা ডকুমেন্ট আছে। সে কিভাবে ক্রেডিটটাকে ইমপ্রুভ করবে এবং কিভাবে সে ফার্স্ট টাইম হোম বাইরের জন্য নেক্সট ইয়ারের জন্য রেডি হবে, তার স্বপ্নের একটা বাসা কিনবে। সেটা তার সামর্থ্য অনুসারে ছোট হতে পারে আর একটু বড় হতে পারে, যার যে যতটুকু আছে ততটুকুর মধ্যে সে শুরু করা উচিত। আমি আমি নেক্সট ইয়ারে টাউন হাউস কিনবো বা সিঙ্গেল হাউস কিনবো, সিঙ্গেল হাউস ছাড়া আমি বাড়ি কিনবো না। তো আপনি নেক্সট ইয়ারও আপনি সিঙ্গেল হাউস জন্য কোয়ালিফাই হলেন না, তারপরে বছর হলেন না, আরো 2 বছর পিছিয়ে গেলেন। যতটুকু আছে ততটুকু থেকে শুরু করেন। আপনার প্রথমে এসে আপনার জব তো এখানে করতে হবে। নো জব নো লাইফ, নো জব নো হ্যাপি। এখানে কোনো জব ছাড়া কোনো লাইফ পায় না। আপনি জব শুরু করলেন, আপনার রেগুলার জব করলেন, আপনার ফরে আবার কিন্তু থাকতে হবে যদি আপনি পে স্টাবে জব করেন। এটাকে ফুল টাইম বলা হয় লোনের ক্ষেত্রে। আপনি যদি সেলফ এমপ্লয়মেন্ট করেন, যে কোনো সেলফ এমপ্লয়মেন্টকে আমরা টেনে নিয়ে ধরি সেলফ এমপ্লয়মেন্ট বলে। সেটা উবার হইতে পারে, লিফট হইতে পারে, পিজা ডেলিভারি হইতে পারে, যে কোনো দোকানে কাজ করতে পারে, ক্যাশ জব হইতে পারে। আপনি বছর শেষে যদি ট্যাক্স ফাইলটা করেন অন টাইমে এবং গভর্নমেন্টকে ট্যাক্স ফাঁকি না দিয়ে ট্যাক্সটা পে করেন, আপনি কিন্তু 1 বছর পরে কিন্তু বাসার জন্য কোয়ালিফাই হচ্ছেন। এসে আপনার প্রথমে একটা ব্যাংকে ওপেন করবেন। ব্যাংক ওপেন করতে হবে আপনাকে আপনার লেনদেনের জন্য। ব্যাংকে ওপেন করার সময় এই পরামর্শটা ভালো করে মাথায় রাখেন। ব্যাংক ওপেন করার সময় আপনি প্রথমে একটা সিকিউরিটি ক্রেডিট কার্ড ওপেন করবেন। এই জিনিসটা অনেকে জানে না। আপনার টাকা দিয়ে আপনি একটা ক্রেডিট কার্ড ওপেন করবেন। ক্রেডিট কার্ড ওপেন করে আপনি ব্যাংকে বললে হবে ওপেনিং এর সময় যে আমি একটা ক্রেডিট কার্ড ওপেন করতে চাই। আপনার পয়সা দিয়ে আপনি ক্রেডিট কার্ডটা ওপেন করবেন। এই কারণে আপনার ক্রেডিট ইমপ্রুভ হওয়ার জন্য আপনাকে তো প্রথমে ফার্স্ট টাইমে কেউ আপনাকে ক্রেডিট কার্ড অফার করবে না, কোনো কোম্পানি ক্রেডিট দিবে না। তো সেই ক্ষেত্রে আপনি একটা ক্রেডিট কার্ড ওপেন করলেন, $200 হোক, $300 হোক, $500 হোক, এটাকে সিকিউর ক্রেডিট কার্ড বলা হয়। সেটি থেকে আপনার 60% রাখবেন, 40% আপনি খরচ করবেন। টুকটাক যেখানে যাবেন, গ্রোসারি স্টোরে গেলেন, কোনো একটা ক্যান্ডি স্টোরে গেলেন, এটা ভেরি ইম্পর্টেন্ট। এই জিনিসটা অনেকেই জানে না। এই জিনিসটা আপনাদেরকে বলে দিচ্ছি, আপনার টিভির মাধ্যমে যারা শুনতেছে বা শুনবে পরবর্তীতে তাদের জন্য বেশি কাজে লাগবে। ওই ক্রেডিট কার্ডটা যখন ওপেন করবেন, ক্রেডিট ব্যুরোতে আপনার নামটা চলে যাবে যে নতুন একজন ক্রেডিট পার্সন আসছে, এবং ক্রেডিটটাকে আপনি কন্টিনিউশন রাখবেন। আপনি যদি এক্সাম্পল দরজা যদি বন্ধ রাখেন এবং ঘরের উইন্ডো যদি বন্ধ রাখেন, বাতাস যেরকম চলাফেরা করবে না, ঠিক ক্রেডিট কার্ড বন্ধ রাখলে আপনার ক্রেডিট কখনো ইমপ্রুভ হবে না। আপনার কাছে 5টা যদি ক্রেডিট কার্ড থাকে, 4টা ক্রেডিট কার্ড ফুল পেমেন্ট করে একটা ক্রেডিট কার্ড ওপেন রাখেন। কেন? ওই উইন্ডো সচল হওয়ার জন্য, আপনার ক্রেডিট ইমপ্রুভ হওয়ার জন্য। আপনি যদি কোনো ক্রেডিট কার্ড ইউজ না করেন, কখনো আপনার ক্রেডিট ইমপ্রুভ হবে না। এবং আপনাকে মাথায় রাখতে হবে যে ওই ক্রেডিট কার্ড ওপেন করার পরে প্রত্যেক সময় অন টাইমে আপনি ব্যাংকে বলবেন যে আমি একটা চেকিং এবং সেভিং অ্যাকাউন্ট হয়, রেগুলার অ্যাকাউন্ট, আমার ওই চেকিং অ্যাকাউন্টের সাথে ক্রেডিট কার্ডের লিঙ্কটা করে দেওয়া হোক। তাহলে আমার যদি প্রতি মাসে যে পেমেন্টটা আমি করব অটোমেটিক এখান থেকে কেটে নিবে। তাহলে লেট পেমেন্ট হওয়ার সম্ভাবনা নেই। লেট পেমেন্ট হওয়া যাবে না কোনোভাবেই। লেট পেমেন্ট যদি 12 মাসের ভিতরে একবার লেট পেমেন্ট হন, ওইটা রেকর্ডে থেকে যায়। ওটার জন্য আপনার ক্রেডিট এফেক্ট করে। যত বেশি ক্রেডিট ভালো, তত বেশি ইন্টারেস্ট ভালো, যত গুড তত মিষ্টি। যত বেশি ক্রেডিট স্কোর খারাপ, তত ইন্টারেস্ট আপনাকে খারাপ দিবে। দুইটার ক্ষেত্রে দুইটা কাজ করে। ক্রেডিট স্কোরের ক্ষেত্রে কাজ করে আপনার ইন্টারেস্টের জন্য, এবং আপনার ইনকামের ক্ষেত্রে কাজ করে আপনার লোন কোয়ালিফিকেশনের জন্য। যত বেশি ইনকাম দেখাবেন তত বেশি লোন কোয়ালিফাই হবেন, ডাউন পেমেন্টটা কম দিবেন। আপনার প্রশ্ন ছিল যে ফার্স্ট টাইম হোম বায়ারের ক্ষেত্রে কি ধরনের সুবিধা পাওয়া যায়? লট অফ অপরচুনিটি আছে। গভর্নমেন্ট থেকে পাবেন, বিভিন্ন ল্যান্ডার থেকে পাবেন। ফার্স্ট টাইম হোম বায়ার যখন আপনি বাড়ি কিনতে যাবেন, আপনাকে এগুলো জানতে হবে। না জানলে কিন্তু প্রত্যেক জায়গায় আপনাকে ঠকানোর ব্যবস্থা করবে, আপনি ঠকবেন। অনেক জায়গায় অপরচুনিটি আছে, সেই অপরচুনিটি আপনি গ্রহণ করতে পারতেছেন না। কিভাবে? আপনার ফার্স্ট টাইম মোবাইলে গেলে আপনি যে ফেনিমেক এবং ফেডিমেকের যে প্রোগ্রামটা আছে, যেখান থেকে টাকাটা, আমেরিকার টাকাটা ব্যাংক থেকে টাকাটা আসে, যার থেকে টাকাটা নিয়ে ব্যাংক আপনার কাছে বিক্রি করে। আমরা বাড়ি বিক্রি করতেছি, ব্যাংকে টাকা বিক্রি করতেছে। দুইটা কিছুই না। ওখান থেকে নিয়ে ব্যাংকে টাকা যখন ওই হোম রেডি লোন প্রোগ্রামে আপনি পড়বেন, 120,000 নিচে যদি আপনার ইনকাম থাকে, তাহলে ফার্স্ট টাইম হোম বায়ারের ক্ষেত্রে মিনিমাম 3% ডাউন পেমেন্ট দিয়ে কনভেনশনাল
লোনে আপনি বাড়ি কিনতে পারবেন। এই সুবিধাটা আপনি পাচ্ছেন, গভর্নমেন্ট আপনাকে দিচ্ছে, গভর্নমেন্ট তাদেরকে বাইন্ড করে দিছে, তুমি আমার 5টা মুম্বাইয়ারকে এই সুবিধা দিতে হবে তোমাকে যদি আমি ফান্ডটা দিচ্ছি। কিন্তু যে জানে না তার কাছ থেকে সে ঠকার ব্যবস্থা আছে। ইভেন আপনার মিনিমাম ক্রেডিট স্কোর যদি 680 থাকে এই প্রোগ্রামের জন্য আপনি কোয়ালিফাই হবেন। আমার একটা অভিজ্ঞতার ক্ষেত্রে আমি আপনাকে বলি, যেহেতু মেরিল্যান্ড, ডিসি, ভার্জিনিয়াতে আমার একটা 3 স্টেটে আমার লাইসেন্স আছে। এখানে বিভিন্ন স্টেট ওয়ারি এবং বিভিন্ন জিপ কোড ওয়ারি বিভিন্ন ল্যান্ডার আপনাকে অফার করে ওই জিপ কোডে বাড়ি কিনলে তুমি এত টাকা গ্রান্ট পাচ্ছ। ওই গ্রান্ট কি আপনাকে 5,000, 7,000, 10,000, কোনো ক্ষেত্রে 12, 15,000 পর্যন্ত আপনার জ্ঞান দিচ্ছে, ব্যাংক দিচ্ছে। ব্যাংক তো টাকা দিচ্ছে না, গভর্নমেন্ট দিচ্ছে। গভর্নমেন্ট থেকে ফান্ডটা দিচ্ছে যে তুমি ওই জায়গায় বাড়ি কিনলে, জনসংখ্যা কম, ওই সংখ্যা বাড়ানোর জন্য আপনি ওই জায়গায় বাড়ি কিনবেন। আপনাকে একটা গভর্নমেন্ট জ্ঞান দিচ্ছে, একদম গভর্নমেন্টের 7টা পয়সা। ওই টাকাটা ইচ্ছা করলে আপনি ডাউন পেমেন্টে ইউজ করতে পারবেন, আপনি ইচ্ছা করলে আপনার ক্লোজিং কস্ট ইউজ করতে পারবেন। এখন এক্সাম্পল, আপনি একটা 300,000 এর একটা বাসা কিনতেছেন, আপনি 3% ডাউন পেমেন্ট কত? 3% ডাউন পেমেন্ট হচ্ছে $15,000। আপনার ক্লোজিং কস্ট এভারেজ 10,000, 25,000। আপনি যদি গভর্নমেন্ট থেকে $10,000 আপনার গ্রান্ট পান, আপনি 15,000 দিয়ে আপনি কিন্তু বাসাটা কিনতে পারতেছেন। আপনার সবকটা সফল হচ্ছে। আপনার ভাড়া বাসা না থেকে আপনার এই টাকাটা আপনার এই মর্গেজ পেমেন্ট দেন, আপনার হোম ইকুইটি বাড়লো, আপনার স্বপ্ন বাড়িটা হলো। নেক্সট ইয়ারে যখন আপনার এবিলিটি বাড়বে, আপনার জব বাড়বে, অবস্থান বাড়বে, সেই ক্ষেত্রে আপনি এটা টাউন হাউস কিনেন। সেই ক্ষেত্রেগুলা মেরিল্যান্ডের একটা বাইরের ক্ষেত্রে আমি তাকে $25,000 তাকে গভর্নমেন্ট গ্রান্ট সে পাইছে। সে কিভাবে পাইছে? সে যে জিপ কোডে বাড়ি কিনতেছে সে জিপ কোডের জন্য একটা গ্রান্ট পাইছে, এবং ফার্স্ট টাইম হোম বাড়ি হিসাবে ওই জিপ কোডে সে একটা গ্রান্ট, দুইটা গ্রান্ট মিলে সে $25,000 সে গ্রান্ট পাইছে। তো সেটা আপনাকে যাইতে হবে, এবং আপনার না এগিয়ে না আসলে এটা কখনোই সুবিধাগুলো পাবেন না। জি, আমরা হচ্ছে গ্র্যান্ট প্রোগ্রাম সম্পর্কেও আসলে বিস্তারিত জানলাম। ট্যাক্স রিবেটস নিয়ে একটু বলবেন কিনা? ট্যাক্স আপনাকে আমি সবাইকে পরামর্শ দিয়ে আমেরিকাতে দুইটা জিনিস নিয়ে ঝামেলা করবেন না। একটু ফান করিয়ে বলি, এক ওয়াইফের সাথে ঝামেলা করবেন না, আর এগুলো গভর্নমেন্টের আয়ের সাথে ঝামেলা করবেন না, তাহলে আপনার বাঁচার কোনো সম্ভাবনা নাই। আপনার ট্যাক্সটা আপনাকে অন টাইমে পে করতে হবে। ট্যাক্স বাকি দিলে কিন্তু আপনি অনেক ধরনের আপনার সাময়িকভাবে সুবিধা পাচ্ছেন, সুবিধা নিচ্ছেন, সাময়িকভাবে সুবিধা নিচ্ছেন, ট্যাক্স কম দেখাচ্ছেন, ইনকাম কম দেখাচ্ছেন, কিন্তু অনেক ক্ষেত্রে আপনি এটা থেকে অনেক বড় বড় সুবিধার ক্ষেত্রে আপনি কিন্তু বঞ্চিত হচ্ছেন। আপনি কাউকে স্পন্সর করতে গেলে তখন তো মানুষের দুয়ারে দুয়ারে আপনাকে নিতে হয়, মানুষকে ধরতে হয় যে ভাই আমার মা আসবে, আমার বউ আসবে, ইজ্জতের ব্যাপার স্যাপার। আমি আমেরিকা থাকি, সিটিজেন হয়েছি, আমার বউর জন্য অ্যাপ্লাই করছি, ভিসার জন্য গ্রান্ট হয়েছে, কিন্তু আসলে আমি তো আমার বউকে অ্যাপ্লাই করতে পারতেছি না, বিকজ সেই লো ইনকাম দেখাইছে। তো ট্যাক্সটা ভেরি ইম্পর্টেন্ট। আপনি যেখানে যে অবস্থা যেভাবে জব করেন, এটা W2 করেন, পে স্টাফে করেন, আপনার সেল এমপ্লয়মেন্ট অথবা আপনার বিজনেস করেন, আপনি ট্যাক্সটা পে করার চেষ্টা করবেন। ট্যাক্সটা পে করলেই ওই গেনটা আপনি পাবেন। এই সুবিধাগুলো আপনি যে ট্যাক্স গেনের কথা বলছেন বা রিভিউর কথা বলছেন, এই সুবিধাগুলো পাবেন। আপনার গাড়ি কিনতে আপনি একটা ভালো গাড়ি কিনতে পারবেন। আপনাকে ট্যাক্স ভালো পে করলে, ভালো ইনকাম দেখালে, খেয়াল করে দেখেন, আপনাকে একটা ক্যাপিটাল ওয়ানে আপনাকে কিন্তু ইনকামের উপর আপনাকে ক্রেডিট দেওয়া হয়। আপনার ইনকাম কম, আপনাকে ক্রেডিট দিবে 5,000 টাকা। আপনি ইনকাম ভালো দেখাইছেন, ট্যাক্স পে করছেন, 5,000 টাকাতে আপনি 50,000 টাকা পাচ্ছেন। ওদের টাকা দিয়ে আপনি চলেন না, মাস শেষে বিলটা পে করেন, তাহলে তো আপনার কোনো টাকা লাগতেছে না। আপনি ট্যাক্স ভালো পে করবেন, ইনকাম ভালো দেখাবেন, আপনি একটা ভালো বাসা কিনতে পারবেন। এই দেশে তো দুইটাই চাহিদা মানুষের, যখন আসে একটা জব আর একটা স্বপ্নের বাড়ি, তার যে সামর্থ্য অনুসারে সে সেভাবে শুরু করে। তো আমি বলি যে স্টপ পে রেন্ট, এটা আমার স্লোগান, এবং আমি সবসময় স্লোগানটা বলি, পে ইউর মর্গেজ। আপনি রেন্ট পে না করে ওই টাকাটা ফানিতে ফালাচ্ছেন এক প্রকার। ওখানে না পেলে আপনি একটা ছোট্টখাটো বাসা কিনে আপনার সামর্থ্য অনুসারে উঠে যান। নেক্সট ইয়ার যখন আপনার অবস্থা পরিবর্তন হবে, সবকিছু ভালো হবে, ওই যে বাসাটা আপনি কিনছেন ওই বাসাটার ভ্যালু বাড়ছে, ওই ইকুইটি প্লাস যে টাকাটা আপনার জমা হয়েছে ওই টাকাটা নিয়ে ডাউন পেমেন্ট দিয়ে আপনি একটা সিঙ্গেল হাউস বা টাউন হাউস কিনেন। তো সেক্ষেত্রে ট্যাক্সটা ভেরি ইম্পর্টেন্ট। আপনি ট্যাক্স ফাইলটা অন টাইমে করবেন, এবং এটা ভালো একজন সার্টিফাইড
অ্যাকাউন্টেন্টে দেওয়া করবেন কেন? অনেকে আপনাকে সামান্যতম সুবিধা দেওয়ার জন্য, যেটা আমরা বিভিন্ন স্টেটে শুনি, বিভিন্ন জায়গায় শুনি, বিভিন্ন অ্যাকাউন্টেন্টের কাছে শুনি, যে আমি আমি আপনাকে এত টাকা নিয়ে দিব, এত টাকা নিয়ে দিচ্ছি, আপনি এত টাকা পাবেন, এই সিস্টেম করে আপনাকে অনেক কিছু করে। সামান্যতম সুবিধা নেওয়ার জন্য যে আপনার পায়ে কুড়াল মারতেছে এবং পিঠে যে একটা আপনাকে কোপ দিতেছে, সেটা তো আপনি টের পাবেন না। সেটা টের পাবেন যখন কোনো কাজে যাবে। এই জন্য আমি বলি, যে কোনো কাজে যাবে, রিয়েলটারের কাছে যান, লয়ারের কাছে যান, অ্যাকাউন্টেন্টের কাছে যান, অথবা ডাক্তারের কাছে যান, একদম প্রফেশনাল পার্সনের কাছে যাবেন যারা ফুল টাইম কাজ করে, যাদেরকে সবসময় পাবেন, এবং সার্টিফাইড একজন অ্যাকাউন্টেন্টের কাছে যাবেন যাকে আপনি সবসময় পাবেন। ট্যাক্স ফাইল এদেশে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেখানে যাবেন, যে কোনো ক্ষেত্রে, বাইং এর ক্ষেত্রে হোক, যে কোনো লেনদেনের ক্ষেত্রে হোক, তখন আপনার ট্যাক্স ফাইল দাম দিবে। তো এটা আমার একটা পরামর্শ, ট্যাক্সটা অন টাইমে দিবেন এবং ট্যাক্স ফাইলটা অন টাইমে করবেন। জি। লিটু চৌধুরী, আরেকটা বিষয় জানবো। ফার্স্ট টাইম হোম বায়াররা অনেক সুযোগ সুবিধা পাওয়ার কথা আপনি বললেন, কিন্তু এই সুযোগ সুবিধা পাওয়ার জন্য কিংবা ফার্স্ট টাইম বাড়ি কেনার জন্য আসলে ইনকামের কোনো লিমিটেশন আছে কিনা? হ্যাঁ, অবশ্যই। এটা খুব সুন্দর কোশ্চেন করছেন। ফার্স্ট টাইম হোমবার যারা এই সুবিধাগুলো যারা বহন করবে বা যারা পাবে, তাদের তো আসলে এটা ইনকাম লিমিটেশন থাকা দরকার। লিমিটেশন হলে তো তার হাই ইনকাম হলে তো সে ওই ক্যাটাগরিতে পড়তেছে না প্রোগ্রামে। তো এটাও কম না, 120,000 120,000 এর নিচে যদি থাকে আপনার ইনকাম, আপনি ফার্স্ট টাইম হোমবার হিসাবে বাড়ি কিনতেছেন, আপনার ওই যে ফেনিমেক এবং ফেডিমেকের যে প্রোগ্রাম, হোম রেডি হোম পসিবল যে প্রোগ্রাম, ওই প্রোগ্রামের আওতায় আপনার মিনিমাম ডাউন পেমেন্ট দিয়ে এবং ভালো ইন্টারেস্টেডে আপনি বাসা কিনতে পারবেন। এটা গভর্নমেন্ট থেকে রিকমেন্ড করা আছে, ল্যান্ডারদেরকে রিকমেন্ড দেওয়া আছে। প্লাস এছাড়াও বিভিন্ন ব্যাংক আমাকে বিভিন্ন ল্যান্ডার ফোন করে, বিভিন্ন যারা ব্যাংকে কাজ করে, স্পেশালি তারা গভর্নমেন্ট থেকে একটা পাম্প পায় ফার্স্ট টাইম মুম্বাইয়ের ক্ষেত্রে। তারা আমাকে ফোন করে বলে, তোমার কোনো বায়ার আছে কিনা ফার্স্ট টাইম হোম বায়ার, সে এই এসেনশিয়াল জব করে কিনা, ওয়ালমার্টে ফুল টাইম জব করে কিনা, গ্রোসারি স্টোরে ফুল টাইম জব করে কিনা, স্কুলে জব করে কিনা। প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা আলাদা কিন্তু অনেক সুবিধা আছে। আসলে আমরা কিছু জানি না। আপনি সিটি জব করেন, আপনার ক্ষেত্রে অনেক ধরনের সুবিধা আছে, কিন্তু এই সুবিধাগুলো আপনাকে ফাইন্ড আউট করতে হবে, আপনাকে সঠিক জায়গায় আসতে হবে। আমেরিকা হচ্ছে যে একটি বড় অপরচুনিটি দেশ এবং অনেক কিছুই নামার দেশ। যে জানে সে অনেক নিতে পারে, সে জানে না সে কিছুই পায় না। তো আমেরিকার সবকিছুই দেওয়া আছে, শুধু আপনাকে সঠিক জায়গায় গিয়ে, সঠিক লোকের কাছে গিয়ে আপনার সেই জিনিসটা আদায় করতে হবে। গভর্নমেন্ট আপনাকে দেওয়ার জন্য অনেক কিছু বসে রয়েছে। ইভেন ফার্স্ট টাইম মুম্বাইয়ের ক্ষেত্রে তারা চমৎকার চমৎকার প্রোগ্রাম আছে। স্পেশালি ব্যাংক গুলা যারা গভর্নমেন্ট থেকে এই ফান্ডটা পায়, তারা দিচ্ছে না তাদের পকেট থেকে, গভর্নমেন্ট দিচ্ছে। গভর্নমেন্ট থেকে তারা কমিটমেন্ট করতেছে, আমরা ফার্স্ট টাইম মুম্বাইয়ের জন্য এই ফান্ডটা ইউজ করবো। ও ফান্ডটা থেকে লিমিটেড 200,000, 300,000, 500,000, $1 million পায় বছরে একটা টাইমের জন্য। ওই সময় আপনি যদি একটা ভালো ল্যান্ডারের সাথে এবং একটা রিয়েলটারের মাধ্যমে যোগাযোগ করে আপনি ওই 10 থেকে 12,000 টাকা গ্রান্ট পাবেন। নো ম্যাটার হোয়াট, এটা আপনি ট্রাই করতে পারেন এবং যোগাযোগ করতে পারেন। আমার কাছে বিভিন্ন ল্যান্ডার আছে। শুধু যে আপনি ভার্জিনিয়া বাড়ি কিনবেন, মেরিল্যান্ড বাড়ি কিনবেন, ওয়াশিংটনে বাড়ি কিনবেন সেটা না। আমেরিকার প্রত্যেকটা স্টেটে, প্রত্যেকটা জায়গায় এই প্রোগ্রামগুলো চালু আছে এবং এখান থেকে কিছু কিছু ল্যান্ডার আছে, কিছু কিছু ব্যাংক আছে যারা 50 স্টেট কভার করে। যে আপনি যে এই ব্যাংক থেকে আপনি এই ফার্স্ট টাইম মেম্বার হিসেবে গ্রান্টটা পাচ্ছেন বা এই লোনটা নিচ্ছেন, আপনি এখানে বাড়ি কিনতে হবে সেটা কথা না, আপনি টাকাটা যে কোনো জায়গায় ইউজ করতে হবে। কিন্তু আপনাকে আগে আপনার এই পরামর্শ নিতে হবে, আপনাকে সঠিক জায়গায় আসতে হবে। জি, আমাদের আরো আসলে অনেক কিছু জানার ছিল, কিন্তু লিটু চৌধুরী, খুবই দুঃখিত, আজকের মতো সময় শেষ হয়ে গেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জানাবো দর্শকদেরকেও। দ্য ভিউজ অনুষ্ঠানে এই ছিল আজকের মতো। টিভেন 24 নিউজ নেটওয়ার্কের সঙ্গেই থাকুন সবসময়। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।